স্টিভ জবস প্রযুক্তির অন্তরালে এক ধ্যানমগ্ন বোধিসত্ত্বের জীবনগাথা। মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন যারা কেবল সফল হন না, তারা এক নতুন যুগের সূচনা করেন। তারা পৃথিবীকে শুধু পরিবর্তন করেন না, মানুষের ভাবনার ধরনকেও বদলে দেন। স্টিভ জবস ছিলেন তেমনই এক বিস্ময়কর চরিত্র। পৃথিবী তাকে মনে রাখবে প্রযুক্তির জাদুকর হিসেবে, কিন্তু তার অন্তর্গত সত্তা ছিল এক গভীর আধ্যাত্মিক অন্বেষকের, যে সারা জীবন খুঁজে ফিরেছে শূন্যতার ভেতরে পূর্ণতা, কোলাহলের ভেতরে নীরবতা, আর প্রযুক্তির ভেতরে মানুষের আত্মার প্রতিচ্ছবি। স্টিভ জবসের জীবন কেবল সিলিকন ভ্যালির ব্যবসায়িক সাফল্যের গল্প নয়, এটি ছিল আধুনিক যুগের এক আধ্যাত্মিক মহাকাব্য, যেখানে জেন বৌদ্ধ ধর্মের নিঃশব্দ প্রজ্ঞা আর প্রযুক্তির কঠিন বাস্তবতা মিলেমিশে সৃষ্টি করেছিল এক অভূতপূর্ব দর্শন। তার হাতে যন্ত্র হয়ে উঠেছিল কবিতা, প্রযুক্তি হয়ে উঠেছিল ধ্যান, আর ডিজাইন হয়ে উঠেছিল এক নীরব দর্শন চর্চা। রক্তের উত্তরাধিকার মানুষকে একটি পরিচয় দেয় ঠিকই, কিন্তু আত্মার তৃষ্ণা খুঁজে নেয় নিজস্ব গন্তব্য। স্টিভ জবসের জন্ম হয়েছিল এক মুসলিম পিতা ও খ্রিস্টান মাতার ঘরে। দুই ভিন্ন স্রোতের মোহনায় দাঁড়িয়েও তিনি বেছে নিয়েছিলেন বুদ্ধের দেখানো প্রশান্তির পথ। অনেকে সংশয় প্রকাশ করলেও আজ আমরা তথ্যের নিরিখে প্রমাণ করব পারিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বে উঠে কিভাবে তিনি অন্তরে ও মননে একজন একনিষ্ঠ বৌদ্ধ হয়ে উঠেছিলেন। স্টিভ জবস যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তা কেবল লোককথা নয়, বরং তার জীবনযাত্রা, দর্শন এবং অসংখ্য নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণিত। নিচে এর প্রধান প্রমাণ ও রেফারেন্সগুলো আলোচনা করা হল। ১. ভারতে আধ্যাত্মিক যাত্রা। স্টিভ জবস তরুণ বয়সেই আধ্যাত্মিক সন্ধানে ভারতে এসেছিলেন। তিনি তার বন্ধু ড্যান কোটকির সাথে নিম কারোলি বাবার সন্ধানে উত্তর ভারতে যান। যদিও তিনি পৌঁছানোর আগেই নিম কারোলি বাবা মারা যান, তবুও এই সফর তার জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি সেখানে কয়েক মাস অবস্থান করেন এবং বৌদ্ধ দর্শন ও ধ্যান সম্পর্কে জ্ঞান আহরণ করেন। ২. গুরু কোবুনচিনো ওটোকাওয়া। স্টিভ জবসের জীবনে বৌদ্ধ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হল জাপানি জেন মাস্টার কোবুনচিনো ওটোকাওয়া এর সাথে তার গভীর সম্পর্ক। ওটোকাওয়া ছিলেন জবসের আধ্যাত্মিক গুরু। ১৯৯১ সালে লরেন পাওয়েলের সাথে জবসের বিয়ে হয় একটি বৌদ্ধ রীতি অনুসারে, যেখানে এই গুরুই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। একসময় জবস এতটাই সন্ন্যাস জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন যে তিনি সন্ন্যাসী হওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু ওটোকাওয়া তাকে লৌকিক জীবনে থেকে কাজ করার পরামর্শ দেন। ৩. অ্যাপলের ডিজাইনে জেন দর্শন। স্টিভ জবস নিজেই স্বীকার করেছেন যে তার পণ্যের মিনিমালিজম বা সরলতা জেন বৌদ্ধ ধর্ম থেকে অনুপ্রাণিত। জেন দর্শনের মূল কথা হল অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে সারবস্তুকে ফুটিয়ে তোলা। আইফোন বা ম্যাকবুকের যে ছিমছাম ডিজাইন, তা মূলত বৌদ্ধ ধ্যানধারণারই প্রতিফলন। ৪. নির্ভরযোগ্য রেফারেন্স। জবস যে বৌদ্ধ ছিলেন তার সবচেয়ে বড় দলিল হল ওয়াল্টার আইজ্যাকসনের লেখা তার আনুষ্ঠানিক জীবনী গ্রন্থ স্টিভ জবস। এই বইয়ে জবসের বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া, ধ্যান করা এবং মৃত্যুর আগ পর্যন্ত তার আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। আমি যখন ভারত থেকে ফিরে আসি, আমার কাছে পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তার চেয়ে অন্তর্দৃষ্টির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল। আর এই অন্তর্দৃষ্টি জেন বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। স্টিভ জবস। ৫. শেষ যাত্রা ও অন্ত্যেষ্টিক্রিয়া। ২০১১ সালে জবসের মৃত্যুর পর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তার যে স্মরণসভা আয়োজন করা হয়েছিল, সেটিও বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনের আদলে করা হয়েছিল। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। স্টিভ জবস জন্মসূত্রে বৌদ্ধ ছিলেন না, কিন্তু পরিণত বয়সে তিনি স্বেচ্ছায় এই পথ বেছে নেন। তার ধ্যান, নিরামিষভোজী জীবনযাপন এবং পণ্যের নকশায় জেন প্রভাব প্রমাণ করে যে তিনি কেবল বৌদ্ধ ধর্মের অনুসারীই ছিলেন না, বরং তার জীবন দর্শনে এটি মিশেছিল। আপনার যদি তার জেন দর্শন সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে, তবে ওয়াল্টার আইজ্যাকসনের বইটি পড়ার পরামর্শ দিচ্ছি।